1940 সালে নাৎসি কর্তৃপক্ষ পোল্যান্ডের ওসুইলেসিমের উপকণ্ঠে একটি কনসেন্ট্রেশন ক্যাম্প স্থাপন করে। আউশউইটস নামে পরিচিত এই স্থানটি ধীরে ধীরে একটি কমপ্লেক্সে প্রসারিত হয়েছিল যা আটক, জোরপূর্বক শ্রম এবং বিনাশের কাজগুলিকে একত্রিত করেছিল। এর কার্যক্রম চলাকালীন নাৎসি শাসন কর্তৃক দখলকৃত বিভিন্ন দেশ থেকে 10 লক্ষেরও বেশি লোককে সেখানে নির্বাসিত করা হয়েছিল। তাদের অধিকাংশই বেঁচে ছিলেন না। পরিবহনগুলি একটানা এসে পৌঁছাত এবং অবতরণের পর বন্দীদের বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো যা তাদের তাৎক্ষণিক ভাগ্য নির্ধারণ করত। সুবিধাগুলির মধ্যে ব্যারাক, গ্যাস কক্ষ, শ্মশান এবং সহযোগী সংস্থাগুলির সাথে যুক্ত শিল্প এলাকা অন্তর্ভুক্ত ছিল। ক্যাম্পের প্রশাসন বন্দীদের শ্রমের মাধ্যমে শোষণ, যাদের অযোগ্য মনে করা হতো তাদের নির্মূল এবং তাদের জিনিসপত্র বাজেয়াপ্ত করার জন্য নিয়মতান্ত্রিক পদ্ধতি প্রয়োগ করেছিল। সংরক্ষিত নথি, বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য এবং বস্তুগত প্রমাণ আউশউইটসের অভ্যন্তরীণ গতিবিধি পুনর্গঠন করতে সাহায্য করেছে। এই স্থানে সংঘটিত সবচেয়ে নৃশংস অপরাধগুলি কিভাবে সংঘটিত হয়েছিল এবং কোন প্রক্রিয়াগুলি তাদের কার্যকর করা সম্ভব করেছিল। প্রথম বন্দী এবং আউশউইটসের সংগঠন। 1940 সালের মে মাসে পোল্যান্ডের দক্ষিণে ওসুইলেসিমের উপকণ্ঠে আউশউইটস তৈরি করা হয়েছিল। এর প্রাথমিক উদ্দেশ্য ছিল পোলিশ রাজনৈতিক বিরোধীদের জন্য একটি আটক কেন্দ্র হিসাবে কাজ করা। টার্নো থেকে স্থানান্তরিত 728 জন পুরুষের প্রথম দলটি সেই বছরের 14 জুন তারিখে পৌঁছেছিল। তাদের অধিকাংশই ছিলেন কর্মী, বুদ্ধিজীবী এবং প্রতিরোধ আন্দোলনের সদস্য। পুলিশ সেনাবাহিনীর প্রাক্তন ব্যারাকে অবস্থিত মূল সুবিধাগুলি এসএস কর্তৃপক্ষের দ্বারা অভিযোজিত হয়েছিল এবং একটি কারাগারে রূপান্তরিত হয়েছিল। সদ্য আগতদের তাদের নিজস্ব ব্যারাক তৈরি করতে, বেড়া জোরদার করতে এবং অভ্যন্তরীণ রাস্তা তৈরি করতে বাধ্য করা হয়েছিল। দেয়াল এবং ওয়াচটাওয়ার দ্বারা বেষ্টিত এলাকাটি ধীরে ধীরে বৃদ্ধি পায়। শুরু থেকেই রুটিন কঠোর নিয়ন্ত্রণে আধিপত্য ছিল। প্রতিটি ব্যক্তিকে একটি সংখ্যা বরাদ্দ করা হয়েছিল যা তাদের নাম প্রতিস্থাপন করেছিল। এই শনাক্তকারীটি ডোরাকাটা ইউনিফর্মের সাথে সেলাই করা হয়েছিল, তাদের শ্রেণীবিভাগ অনুসারে একটি রঙিন ত্রিভুজ সহ, রাজনৈতিক বন্দীদের জন্য লাল, সাধারণ অপরাধীদের জন্য সবুজ, যারা অসামাজিক হিসাবে বিবেচিত হতো তাদের জন্য কালো এবং সমকামী পুরুষদের জন্য গোলাপি। সময়ের সাথে সাথে অতিরিক্ত বিভাগগুলির জন্য অন্যান্য প্রতীক যুক্ত করা হয়েছিল। ভোরের আগে দিন শুরু হতো। বন্দীদের সকালের গণনার জন্য কেন্দ্রীয় প্রাঙ্গণে নিয়ে যাওয়া হতো, যা আপেল নামে পরিচিত, যেখানে তারা আবহাওয়া নির্বিশেষে ঘণ্টার পর ঘণ্টা স্থির থাকত। রেকর্ডে কোনো ভুল হলে অপেক্ষা দীর্ঘ হতে পারত বা যৌথ শাস্তির কারণ হতে পারত। যাচাইকরণের পর তারা সামান্য রুটি এবং কালো কফির একটি রেশন পেত এবং তারপরে কমপ্লেক্সের ভিতরে এবং বাইরে বিভিন্ন জোরপূর্বক শ্রমে নিযুক্ত করা হতো। প্রথম কাজগুলির মধ্যে ছিল সুবিধাগুলির সম্প্রসারণ, পরিখা খনন এবং বেড়া জোরদার করা। তাদের প্রাথমিক শ্মশানগুলির নির্মাণে সহযোগিতা করতেও বাধ্য করা হয়েছিল, তাদের উদ্দেশ্য না জেনে। এই কার্যক্রমগুলি এসএস রক্ষী এবং কাপদের দ্বারা তত্ত্বাবধান করা হতো, বন্দীদের মধ্য থেকে নির্বাচিত তত্ত্বাবধায়ক, যারা প্রায়শই তাদের সঙ্গীদের উপর সহিংসতা চালাত। শাস্তির মধ্যে মারধর, শাস্তি কক্ষে বন্দী এবং জনসমক্ষে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত ছিল। সবচেয়ে ভীতিকর ভবনগুলির মধ্যে একটি ছিল ব্লক 11। সেখানে শাস্তি কক্ষ ছিল, ছোট ছোট জায়গা যেখানে বন্দীদের সম্পূর্ণ অন্ধকারে বা বসার সুযোগ ছাড়াই আটকে রাখা হতো। কিছু কক্ষে দিনের পর দিন অন্যদের সাথে দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হতো। ব্লক 11-র পিছনের প্রাঙ্গণে বিশেষভাবে নির্মিত একটি প্রাচীরের সামনে প্রথম ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। খাবার অপর্যাপ্ত ছিল। সাধারণ রেশন বলতে ছিল রুটি, পাতলা স্যুপ এবং কালো কফি। অপুষ্টি দ্রুত বন্দীদের দুর্বল করতে শুরু করে, ক্লান্তিকর কাজের দিনগুলি সহ্য করার ক্ষমতা হ্রাস করে। অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যবিধির অভাব এবং ব্যারাকে ভিড়ের কারণে সংক্রামক রোগ সহজেই ছড়িয়ে পড়ে। পুরো এলাকাটি বিদ্যুতায়িত বেড়া দিয়ে ঘেরা বিভিন্ন সেক্টরে বিভক্ত ছিল, প্রতিটিতে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাযুক্ত ব্যারাকের সারি ছিল। ভিতরে বন্দীরা কাঠের বাঙ্কে ঘুমাত, সাধারণত 3 তলা, 2 বা 3 জন সঙ্গীর সাথে জায়গা ভাগ করে নিত। বিছানায় পর্যাপ্ত গদি ছিল না এবং কেবল পাতলা কম্বল ছিল। প্রতিদিনের পরিদর্শন কঠোরভাবে শৃঙ্খলা বজায় রাখতে বাধ্য করত, শাস্তির হুমকির মুখে। সময়ের সাথে সাথে আউশউইটস এক নতুন ভবন এবং সংযুক্ত এলাকাগুলির সাথে তার অবকাঠামো প্রসারিত করে। গুদাম, ওয়ার্কশপ এবং সীমিত সম্পদ নিয়ে পরিচালিত একটি ফিল্ড হাসপাতাল নির্মিত হয়েছিল।
এসএসের চিকিৎসা কর্মীরা এই হাসপাতালটি চিকিৎসা এবং পদ্ধতির পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহার করত, বন্দীদের তাদের সম্মতি ছাড়াই পরীক্ষার বিষয় হিসাবে নির্বাচন করত। প্রথম মাসগুলিতে জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। পুলিশ বন্দীদের পাশাপাশি তৃতীয় রাইখ কর্তৃক দখলকৃত অন্যান্য অঞ্চল থেকেও নাগরিকরা আসতে শুরু করে। গ্রেপ্তারের কারণ রাজনৈতিক কার্যকলাপ থেকে শুরু করে প্রতিবেশীদের অভিযোগ এবং নির্বিচারে অভিযান পর্যন্ত বিস্তৃত ছিল। প্রশাসন প্রতিটি আগমনকে নিয়মতান্ত্রিকভাবে নথিভুক্ত করত, ব্যক্তিগত বিবরণ, জাতীয়তা, আটকের কারণ এবং আগমনের তারিখ উল্লেখ করত। ব্লক ১১-র প্রাচীরের সামনে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে প্রথম গণহত্যা চালানো হয়েছিল। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা তাদের শেষ ঘণ্টা সেই ভবনে কাটাত এবং তারপরে প্রাচীরের সামনে সারিবদ্ধ করে এসএস সৈন্যদল দ্বারা মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। এই পদ্ধতিটি মূলত রাজনৈতিক বিরোধী এবং প্রতিরোধ আন্দোলনের সদস্যদের বিরুদ্ধে ব্যবহৃত হতো। অভ্যন্তরীণ শ্রেণীবিন্যাস এসএসকে কাপো এবং ব্লক লিডারদের ব্যবহার করে নিয়ন্ত্রণ বজায় রাখতে সাহায্য করেছিল, যারা বন্দীদের মধ্য থেকেই নির্বাচিত হয়েছিল। এই পদগুলি অন্যদের তত্ত্বাবধান ও শাস্তি দেওয়ার বিনিময়ে উন্নত খাদ্য বরাদ্দ এবং পৃথক আবাসনের মতো সুবিধা দিত। কাপোদের দ্বারা ব্যবহৃত সহিংসতা ক্যাম্পে ত্রাসের পরিবেশ সৃষ্টিতে অবদান রেখেছিল। এর কার্যক্রমের প্রথম বছরে আউশউইটস একটি আটক, শাস্তি এবং জোরপূর্বক শ্রম কেন্দ্রে পরিণত হয়েছিল। জীবনযাত্রার মান দ্রুত খারাপ হতে শুরু করে যখন আরও বেশি লোককে স্থান দেওয়ার জন্য অবকাঠামো সম্প্রসারণ অব্যাহত থাকে। এই প্রাথমিক সংগঠনটি পরবর্তীতে নাৎসি শাসনের অন্যতম প্রধান ধ্বংসজ্ঞ কেন্দ্রে পরিণত হওয়ার ভিত্তি স্থাপন করেছিল। বাছাইয়ের ল্যাম্প এবং গ্যাস চেম্বার। 1942 সাল থেকে আউশবিটস বন্দি শিবির হিসাবে তার মূল উদ্দেশ্য প্রসারিত করে নাৎসি বিনাশ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়। বিরকেনাউ নামে পরিচিত আউশবিটস ২-এর সৃষ্টি এর ধারণক্ষমতা বৃদ্ধি করে এবং ব্যাপক হত্যাকাণ্ডকে সহজ করে তোলে। তখন থেকে নির্বাসিত লোকে ভর্তি ট্রেনের প্রতিদিনের আগমন স্বাভাবিক হয়ে ওঠে। ওয়াগনগুলি সরাসরি একটি প্ল্যাটফর্মে প্রবেশ করত যা বাছাইয়ের র্যাম্প নামে পরিচিত। সেখানে সদ্য আগতরা অমানবিক পরিস্থিতিতে দীর্ঘ ভ্রমণের পর খাবার ও জল ছাড়া অবতরণ করত। সেই স্থানে এসএস অফিসাররা তাৎক্ষণিক বাছাই করতেন। সাধারণ অঙ্গভঙ্গির মাধ্যমে তারা সিদ্ধান্ত নিত কাদের জোরপূর্বক শ্রমে পাঠানো হবে এবং কাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। বৃদ্ধ, শিশুসহ মহিলা, অসুস্থ এবং দুর্বল ব্যক্তিদের প্রায় সবসময় ধ্বংসের জন্য নির্ধারিত দলে পাঠানো হতো। শিকাররা তাদের ভাগ্য সম্পর্কে অবগত ছিল না। তারা বিশ্বাস করত যে তাদের নির্বিজন বা কাজের জন্য পুনরায় নিযোগের জন্য স্থানান্তর করা হবে। ইতিমধ্যে কাজের জন্য নির্বাচিতদের একটি নিবন্ধন এলাকায় নিয়ে যাওয়া হতো, যেখানে তারা একটি শনাক্তকরণ নম্বর পেত এবং তাদের বিবরণ শিবিরের আর্কাইভে লেখা হতো। বিনাশের জন্য প্রেরিতদের ট্রাক বা পায়ে হেঁটে র্যাম্প থেকে দূরে অবস্থিত গ্যাস চেম্বারে নিয়ে যাওয়া হতো। এই সুবিধাগুলি অত্যন্ত দ্রুততার সাথে তৈরি করা হয়েছিল। শিকারদের কাপড় খুলতে এবং সারিবদ্ধভাবে দাঁড়াতে বলা হতো, এমনকি তাদের জিনিসপত্র ফেরত পাওয়ার জন্য নির্দেশাবলী সহ টোকেন দেওয়া হতো। একবার ঘর পূর্ণ হলে দরজাগুলি শক্তভাবে বন্ধ করে দেওয়া হতো। ব্যবহৃত মারাত্মক এজেন্ট ছিল জাইক্লোন বি, একটি কঠিন কীটনাশক যা বাতাসের সংস্পর্শে সায়ানাইড গ্যাস নির্গত করত। এসএসের তত্ত্বাবধানে কর্মীরা ছাদের খোলা অংশ দিয়ে বডিগুলি প্রবেশ করাত। পরিস্থিতি এবং লোকের সংখ্যার উপর নির্ভর করে 10 থেকে 20 মিনিটের মধ্যে মৃত্যু হতো। শেষ হওয়ার পর জন্ডারকমান্ডো নামে পরিচিত বন্দীদের দল মৃতদেহ সরানোর জন্য প্রবেশ করত। তাদের কাজের মধ্যে ছিল সোনার দাঁত বের করা, চুল কাটা এবং জিনিসপত্র বাছাই করা। মৃতদেহগুলি শ্মশানে নিয়ে যাওয়া হতো, যেখানে সেগুলি পোড়ানো হতো। ছাই গণকবরে ফেলা হতো, নদীতে ঢালা হতো বা মাটি ভরাটের কাজে ব্যবহৃত হতো। এই ব্যবস্থা আউশবিটসকে অভূতপূর্ব ধ্বংসক্ষমতা অর্জনে সহায়তা করেছিল। সর্বাধিক কার্যকলাপের সময়কালে প্রতিদিন ৬,০০০ পর্যন্ত লোককে হত্যা করা যেত। কার্যকারিতা বাড়ানোর জন্য সুবিধাগুলি ক্রমাগত প্রসারিত এবং অভিযোজিত করা হয়েছিল। বার্লিন থেকে সরাসরি নির্দেশে এসএসের উচ্চপদস্থ কর্মকর্তারা সবকিছু পরিচালনা করতেন, যখন পরিবহন, বাছাই এবং শিকারের সংখ্যার বিস্তারিত রেকর্ড রাখা হতো। এই প্রতিবেদনগুলি নিয়মিত কেন্দ্রীয় অফিসে পাঠানো হতো, যা গণহত্যার সেবায় আমলাতন্ত্র এবং রসদ সরবরাহের সংমিশ্রণ প্রমাণ করে। বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য থেকে জানা যায় যে শ্মশানের ধোঁয়ার স্তম্ভগুলি শিবিরের যে কোনো প্রান্ত থেকে দেখা যেত, যখন পোড়ানোর গন্ধ বাতাসে মিশে থাকত। তা সত্ত্বেও বন্দীদের সেই ভয়ঙ্কর ধ্রুবক উপস্থিতির অধীনে তাদের কাজ চালিয়ে যেতে হতো। যখন শ্মশানগুলি সমস্ত মৃতদেহ প্রক্রিয়া করতে পারত না, তখন বিকল্প পদ্ধতির অবলম্বন করা হতো, মোবাইল চেম্বার এবং শিকারদের দ্বারা খনন করা পরীক্ষায় ব্যাপক হত্যাকাণ্ড।
এই অনুশীলনগুলি সুবিধাগুলি পর্যাপ্ত না হলে ধ্বংসকার্য দ্রুত করার চেষ্টা করত। আউশবিৎসের শেষ সপ্তাহ পর্যন্ত গ্যাস চেম্বারের ব্যবহার অব্যাহত ছিল। লাল ফৌজের অগ্রগতির সাথে সাথে নাৎসি কর্তৃপক্ষ প্রমাণ লোপাট করার জন্য সেগুলি ধ্বংস করার নির্দেশ দেয়া। এসএসের নির্দেশে বেশ কয়েকটি বিস্ফোরক দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। বাছাইয়ের র্যাম্প এবং গ্যাস চেম্বার আউশবিৎসের বিনাশকার্যের মূল কার্যকরী কেন্দ্র ছিল। এর অস্তিত্ব শিবিরটিকে তথাকথিত চূড়ান্ত সমাধানের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত করতে সাহায্য করেছিল, নাৎসি শাসন কর্তৃক শত্রু হিসাবে বিবেচিত জনগোষ্ঠীর নিয়মতান্ত্রিক নির্মূল কার্যকর করে। জোসেফ মেঙ্গেল এবং চিকিৎসা পরীক্ষা। ১৯৪৩ সাল থেকে আউশউইৎস নাৎসি শাসনের অন্যতম প্রধান চিকিৎসা পরীক্ষা কেন্দ্রে পরিণত হয়। এই অনুশীলনগুলি আউশউইৎস আইয়ের ব্লক 10-এ কেন্দ্রীভূত ছিল, যেখানে এসএসের ডাক্তাররা শত শত বন্দীর উপর পদ্ধতি প্রয়োগ করেছিলেন যাদের সম্মতি ছাড়াই নির্বাচন করা হয়েছিল এবং অচিকিৎসাগত হস্তক্ষেপের শিকার করা হয়েছিল। সেই বছর ক্যাম্পে নিযুক্ত জোসেফ মেঙ্গেল মূলত নবজাতক শিশুদের মধ্যে থেকে নির্বাচিত যমজদের উপর তার কাজ কেন্দ্রীভূত করেছিলেন। সরাসরি তুলনার মাধ্যমে জেনেটিক সাদৃশ্য এবং পার্থক্য অধ্যয়ন করাই ছিল তার উদ্দেশ্য। যমজদের মাপা হতো, ওজন করা হতো, এক্স-রে করা হতো এবং রক্ত পরীক্ষা করা হতো। কখনো কখনো এক ভাইকে অস্ত্রোপচার করা হতো যখন অন্যজন রেফারেন্স হিসাবে থাকত। যদি একজন মারা যেত তবে তুলনামূলক পোস্টমর্টেম করার জন্য অন্যজনকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। যমজদের উপর গবেষণা ছাড়াও বামনত্ব, শারীরিক বিকৃতি এবং অন্যান্য শারীরিক বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তিদের উপর হস্তক্ষেপ করা হয়েছিল। বন্দীদের অঙ্গপ্রত্যঙ্গ অপসারণ, অঙ্গচ্ছেদ এবং অ্যানেসেসিয়া ছাড়াই আক্রমণাত্মক পদ্ধতির শিকার করা হয়েছিল। পরীক্ষার অংশ হিসাবে টাইফাস, ম্যালেরিয়া বা যক্ষ্মা দিয়ে ইচ্ছাকৃতভাবে সংক্রমণ ঘটানো হয়েছিল, রোগের গতিপথ পর্যবেক্ষণ এবং সম্ভাব্য চিকিৎসা মূল্যায়ন করার উদ্দেশ্যে। ব্লক 10 নির্বিস্করণ পরীক্ষার কেন্দ্র ছিল। কার্ল ক্লোবার্গ এবং হর্স্ট শুমানের তত্ত্বাবধানে বিকিরণ, রাসায়নিক ইনজেকশন এবং অস্ত্রোপচারের মাধ্যমে মহিলাদের প্রজনন ক্ষমতা অপসারণের পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। এই কৌশলগুলি শত শত মহিলা বন্দীকে প্রভাবিত করেছিল, যাদের মধ্যে অনেকেই অপরিবর্তনীয় ক্ষতির শিকার হয়েছিল বা হস্তক্ষেপের ফলে মারা গিয়েছিল। পদ্ধতিগুলির মধ্যে হাড়ের প্রতিস্থাপনের চেষ্টা, টিস্যু পুনর্জন্মের উপর গবেষণা এবং রাসায়নিক যৌগগুলির পরীক্ষা অন্তর্ভুক্ত ছিল। কিছু ক্ষেত্রে অ্যান্টিব্যাকটেরিয়াল চিকিৎসার কার্যকারিতা বিশ্লেষণ করার জন্য ইচ্ছাকৃতভাবে ক্ষত সৃষ্টি করে সংক্রমণ ঘটানো হয়েছিল। বন্দীদের স্থির করে রাখা হতো এবং তাদের অংশগ্রহণের প্রত্যাখ্যানের কোনো সম্ভাবনা ছাড়াই চরম অবস্থার সম্মুখীন করা হতো। এর পরিণতিতে অঙ্গচ্ছেদ, ব্যাপক সংক্রমণ এবং মৃত্যু অন্তর্ভুক্ত ছিল। এই অনুশীলনগুলির জন্য নির্বাচিতদের সরাসরি আগমনের র্যাম্প থেকে বা এসএস ডাক্তারদের দ্বারা সংজ্ঞায়িত মানদণ্ডের ভিত্তিতে ব্যারাক থেকে বের করা হতো। প্রতিটি ক্ষেত্রে নির্দিষ্ট নথিতে লিপিবদ্ধ করা হতো, তাদের মৃত্যুর পরে করা পোস্টমর্টেমের ফলাফল সহ। হস্তক্ষেপগুলি কেবল ব্লক 10-এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বিরকেনাউতে অতিরিক্ত স্ত্রীরোগ সংক্রান্ত পদ্ধতি এবং ঠান্ডা প্রতিরোধের পরীক্ষা করা হয়েছিল। এই পরীক্ষাগুলিতে বন্দীদের বরফ জলে ডুবিয়ে রাখা হতো বা হাইপোথার্মিয়ার প্রভাব এবং পুনরুজ্জীবনের সম্ভাবনা অধ্যয়নের জন্য কম তাপমাত্রায় উন্মুক্ত করা হতো। প্রাপ্ত তথ্য নাৎসি শাসনের সাথে যুক্ত চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে পাঠানো হতো। কিছু ফলাফল প্রকাশিত হয়েছিল বা এসএসের অভ্যন্তরীণ সভায় উপস্থাপন করা হয়েছিল। তবে যুদ্ধের শেষ মাসগুলিতে তথ্যের একটি উল্লেখযোগ্য অংশ খণ্ডিত হয়েছিল বা ধ্বংস হয়ে গিয়েছিল। এই পদ্ধতিগুলির শর্তাবলী সেই সময়ের চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত নৈতিক নীতিগুলি লঙ্ঘন করেছিল। হস্তক্ষেপগুলি সম্মতি ছাড়াই, নিরাপত্তার গ্যারান্টি ছাড়াই এবং শাসনের যুদ্ধযন্ত্র এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার সুবিধার লক্ষ্যে পরিচালিত উদ্দেশ্যে করা হয়েছিল। এই কার্যকলাপের শিকার বন্দীরা হস্তক্ষেপের পরে কোনো চিকিৎসা পাননি এবং বেশিরভাগ ক্ষেত্রে নতুন গবেষণার জন্য অযোগ্য বিবেচিত হওয়ায় তাদের নির্মূল করা হয়েছিল। কিছু বেঁচে যাওয়া ব্যক্তির সাক্ষ্য থেকে জানা যায় যে তারা নির্বাচন এবং ব্যারাকে ফিরে আসা বন্দীদের মধ্যে শারীরিক পরিণতি প্রত্যক্ষ করেছিলেন। দৃশ্যমান ক্ষত, অঙ্গচ্ছেদ এবং চিকিৎসা না করা রোগের লক্ষণগুলি যারা ভিকটিমদের সাথে স্থান ভাগ করে নিয়েছিল তারা উপলব্ধি করেছিল। এই ব্যক্তিদের উপস্থিতি ক্যাম্পের অভ্যন্তরীণ জনসংখ্যার মধ্যে ভয় সৃষ্টি করেছিল। আউশবিৎসের চিকিৎসা কার্যক্রম নাৎসি শাসন কর্তৃক বাস্তবায়িত নিপীড়ন কাঠামোর অংশ ছিল। জার্মান বিশ্ববিদ্যালয়গুলিতে প্রশিক্ষিত পেশাদারদের অংশগ্রহণ এবং অভ্যন্তরীণ চিকিৎসা সহকারীদের সহযোগিতা বিনাশ নীতিগুলিতে বৈজ্ঞানিক ক্ষেত্রগুলির জড়িত থাকার প্রমাণ দেয়। এই অনুশীলনগুলির জন্য ব্যবহৃত অবকাঠামো শিবিরের কার্যক্রমের শেষ মাসগুলিতে অন্যান্য সুবিধার সাথে ধীরে ধীরে ভেঙে ফেলা হয়েছিল। জোরপূর্বক শ্রম, মৃত্যুর আগ পর্যন্ত শোষণ।
প্রথম মাস থেকেই আউশউইৎস তার কার্যকারী কাঠামোর একটি কেন্দ্রীয় স্তম্ভ হিসাবে জোরপূর্বক শ্রম বাস্তবায়ন করেছিল। এই অনুশীলনটি কেবল নাৎসি শাসনের অর্থনৈতিক চাহিদার প্রতি সাড়াই দেয়নি, বরং এটি নির্মূলের একটি পরিকল্পিত পদ্ধতি হিসাবেও কাজ করেছিল। বন্দীদের এমন পরিস্থিতিতে ক্লান্তিকর শারীরিক কাজ করতে বাধ্য করা হতো যা ধীরে ধীরে তাদের স্বাস্থ্যের অবনতি ঘটাত, এমনকি তাদের মৃত্যু পর্যন্ত ডেকে আনত। দিন শুরু হতো ভোরের আগে এবং 12 ঘণ্টারও বেশি সময় ধরে চলত। প্রতিদিন সকালে বন্দীদের বাধ্যতামূলক গণনার জন্য কেন্দ্রীয় প্রাঙ্গণে জড়ো করা হতো এবং শ্রমিক দলে সংগঠিত করা হতো। পাহারাদারদের দ্বারা এসকর্ট করে তাদের ক্যাম্পের ভিতরে বা বাইরের বিভিন্ন স্থানে তাদের নির্ধারিত কাজে নিয়ে যাওয়া হতো, যার মধ্যে অনেকগুলি পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে ছিল। আরোপিত কার্যক্রমগুলির মধ্যে ছিল পরিখা খনন, রাস্তা নির্মাণ, ভারী বোঝা পরিবহন, খনিতে পাথর উত্তোলন এবং সুবিধাগুলির সম্প্রসারণ। তাদের শ্মশানগুলির নির্মাণেও অংশ নিতে বাধ্য করা হয়েছিল, তাদের আসল উদ্দেশ্য না জেনে। সরঞ্জামগুলি ন্যূনতম ছিল এবং তাদের কোনো সুরক্ষা সরঞ্জাম ছিল না। দৈনিক খাবার প্রয়োজনীয় শারীরিক পরিশ্রমের জন্য অপর্যাপ্ত ছিল। রুটি, পাতলা স্যুপ এবং কালো কফির মধ্যে সীমাবদ্ধ খাদ্য ধীরে ধীরে ওজন হ্রাস করত। অপুষ্টি, ক্লান্তিকর কাজের সাথে মিলিত হয়ে অজ্ঞানতা, আঘাত এবং ধসের কারণ হতো। যারা চালিয়ে যেতে অক্ষম ছিল তাদের শাস্তি দেওয়া হতো, মৃত্যুদণ্ড দেওয়া হতো বা নির্মূলের জন্য পাঠানো হতো। তত্ত্বাবধান এসএস রক্ষী এবং কাপদের উপর ন্যস্ত ছিল, যারা সহিংসতার মাধ্যমে শৃঙ্খলা আরোপ করত। শাস্তির মধ্যে মারধর, বেত্রাঘাত এবং জনসমক্ষে অপমান অন্তর্ভুক্ত ছিল। যদি উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করা না যেত, তবে পুরো দলের উপর সম্মিলিত শাস্তি প্রয়োগ করা হতো। আউশউইৎসে আইজি ফারবেন কনসোর্টিয়ামের সাথে যুক্ত একটি শিল্প এলাকা ছিল, যা বুনা রাসায়নিক কারখানার জন্য দায়ী ছিল, যা সিনথেটিক রাবার এবং জ্বালানি উৎপাদনে নিয়োজিত ছিল। সেখানে বন্দীরা বিষাক্ত পদার্থের সংস্পর্শে এবং চরম চাপের মধ্যে কাজ করত। এই পরিস্থিতিতে কয়েক মাসের মধ্যে অনেকেই মারা গিয়েছিল। এছাড়াও তাদের অস্ত্র কারখানা, ধাতুবিদ্যা কর্মশালা এবং বাজেয়াপ্ত করা পণ্যের বাছাই গুদামগুলিতে নিয়োগ করা হয়েছিল, যা কানাডা কি নামে পরিচিত ছিল। পরেরটি কম কঠোর কাজ দিত, যা বন্দীদের মধ্যে অপেক্ষার তালিকা তৈরি করেছিল। কর্মস্থলে যাতায়াত কঠোর তত্ত্বাবধানে, বেড়া দেওয়া রাস্তা এবং চেকপোয়েন্টের মাধ্যমে করা হতো। পথে কেউ পড়ে গেলে ঘটনাস্থলেই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। সারিগুলি সুশৃঙ্খলভাবে বজায় রাখতে হতো, কোনো সদস্য তার অবস্থান ত্যাগ করলে প্রতিশোধের হুমকির মুখে। খনিতে কাজ বিশেষভাবে ক্লান্তিকর ছিল। বন্দীদের ভারী পাথর খাড়া পথে বহন করতে হতো, এমন একটি গতিশীলতায় যা তাদের শক্তি নিঃশেষ করার চেষ্টা করত। পতন ঘন ঘন ঘটত, যারা উঠতে পারত না তাদের মারধর করা হতো বা অন্যদের দ্বারা ধাক্কা দেওয়া হতো, হুমকির মুখে গতি বজায় রাখতে বাধ্য করা হতো। জোরপূর্বক শ্রম পরোক্ষ নির্মূলের একটি ব্যবস্থা হিসাবে কাজ করত। চরম শারীরিক পরিশ্রম, ক্ষুধা, চিকিৎসার অভাব এবং সহিংসতার সংমিশ্রণ জীবনযাত্রার প্রত্যাশা মারাত্মকভাবে হ্রাস করেছিল। যারা প্রাথমিক কাজগুলি থেকে বাঁচতে পারত তাদের শেষ পর্যন্ত গ্যাস কক্ষে পাঠানো হতো বা সংক্ষিপ্তভাবে প্রাণদণ্ড দেওয়া হতো। এই ব্যবস্থাটি নাৎসি শাসনের অর্থনৈতিক স্বার্থ এবং ধ্বংসের লক্ষ্যের মধ্যে সংযোগ প্রতিফলিত করে। সহযোগী সংস্থাগুলি দাসশ্রম ব্যবহারের সুবিধা পেত, যখন ক্যাম্পের কর্তৃপক্ষ সরাসরি গণহত্যা না করে শারীরিক ক্লান্তি ব্যবহার করত নির্মূলের পদ্ধতি হিসাবে। প্রশাসন সাবধানে নিযোগ, ক্ষতি এবং উৎপাদন লক্ষ্যমাত্রা নথিভুক্ত করত। এই তথ্য দলগুলির কার্যকারিতা মূল্যায়ন এবং তাদের ধারাবাহিকতা নির্ধারণের জন্য ব্যবহৃত হতো। প্রতিটি কাজের জন্য নির্বাচন বয়স, শারীরিক শক্তি এবং অনুভূত দক্ষতার উপর নির্ভর করত, যদিও পরিস্থিতি দ্রুত যে কোনো প্রাথমিক ক্ষমতা হ্রাস করত। শেষ মাসগুলিতে জোরপূর্বক শ্রম সরিয়ে নেওয়ার আগ পর্যন্ত অব্যাহত ছিল। বন্দীদের নথি ধ্বংস করতে, সুবিধাগুলি ভেঙে ফেলতে এবং কার্যকলাপের চিহ্ন মুছে ফেলতে বাধ্য করা হয়েছিল। যারা এই আদেশগুলি সম্পূর্ণ করতে পারেনি তাদের সরিয়ে নেওয়ার মিছিলের আগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। যৌন সহিংসতা এবং জোরপূর্বক নির্বীজকরণ, ক্লাউবার্গ এবং সুমান। আউশউইৎসের প্রথম পর্যায় থেকেই মহিলা বন্দীদের বিরুদ্ধে যৌন সহিংসতার ঘটনা অন্তর্ভুক্ত ছিল। যদিও এসএসের নিয়মাবলীতে আনুষ্ঠানিকভাবে ধর্ষণের নিষেধাজ্ঞা ছিল, তবুও আক্রমণগুলি ঘন ঘন ঘটত এবং অনেক ক্ষেত্রে পাহারাদারদের প্রত্যক্ষ যোগসাজশ বা অংশগ্রহণে সংঘটিত হতো। নির্বাচিত মহিলাদের ব্যারাক থেকে বের করে নির্জন এলাকায় নিয়ে যাওয়া হতো, যেখানে তাদের নির্যাতনের শিকার হতে বাধ্য করা হতো। একটি প্রাতিষ্ঠানিক প্রথা ছিল ক্যাম্পের অভ্যন্তরে পতিতালয় স্থাপন। 1943 সালে বিশেষ পরিদর্শন ব্লক নামে পরিচিত স্থাপনা তৈরি করা হয়েছিল, যেখানে নির্বাচিত মহিলাদের প্রশাসনের নির্বাচিত বন্দীদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করতে বাধ্য করা হতো।
এই পতিতালয়গুলি ক্যাম্পে তাদের কাজে উৎপাদনশীল বা কাঠামোর মধ্যে সহযোগী বিবেচিত বন্দীদের জন্য পুরস্কারের ব্যবস্থা হিসাবে পরিচালিত হতো। এই স্থানগুলিতে নিযুক্ত মহিলাদের সবচেয়ে কম বয়সী এবং স্বাস্থ্যকর মহিলা বন্দীদের মধ্যে থেকে নির্বাচন করা হতো। শারীরিক পরীক্ষা এবং বাধ্যতামূলক সাক্ষাৎকারের মাধ্যমে নির্বাচন করা হতো। একবার মনোনীত হলে তাদের ধ্রুবক নজরদারির অধীনে সীমাবদ্ধ স্থানে রাখা হতো। অংশগ্রহণ করতে অস্বীকার করলে শাস্তি, উচ্চ ঝুঁকিপূর্ণ জোরপূর্বক শ্রমে স্থানান্তর বা মৃত্যুদণ্ডের তালিকায় অন্তর্ভুক্তির কারণ হতে পারত। সংগঠিত পতিতালা ছাড়াও এসএস সদস্যদের দ্বারা ব্যক্তিগতভাবে যৌন হামলার ঘটনা ঘটেছে। এই কর্মগুলি আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করা হয়নি, তবে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য এবং যুদ্ধপরবর্তী বিবৃতিতে নথিভুক্ত করা হয়েছে। এই ধর্ষণের ফলে কিছু মহিলা বন্দী গর্ভবতী হয়েছিলেন। অনেক ক্ষেত্রে গর্ভবতী মহিলাদের অবিলম্বে গ্যাস চেম্বারের জন্য নির্বাচন করা হতো অথবা অস্বাস্থ্যকর পরিস্থিতিতে তাদের জোরপূর্বক গর্ভপাত করানো হতো। আউশউইটস নির্বিস্করণের উদ্দেশ্যে চিকিৎসা পদ্ধতিরও কেন্দ্র ছিল। এই উদ্দেশ্যে পরিচালিত পরীক্ষাগুলি এসএস ডাক্তারদের তত্ত্বাবধানে পরিচালিত হয়েছিল, যার মধ্যে কার্ল ক্লাউবার্গ এবং হর্স্ট শুমান অন্তর্ভুক্ত ছিলেন। প্রয়োগ করা কৌশলগুলির মধ্যে জরাজুতে কস্টিক যৌগ ইনজেকশন, প্রজনন অঙ্গগুলিকে আয়োনাইজিং রেডিয়েশনের সংস্পর্শে আনা এবং অচিকিৎসাগত অস্ত্রোপচার অন্তর্ভুক্ত ছিল, যা অভ্যন্তরীণ টিস্যুতে অপরিবর্তনীয় ক্ষতি করত। এই পদ্ধতির শিকার মহিলা বন্দীরা পর্যাপ্ত অ্যানেসেসিয়া বা পরবর্তী পরিচর্যা পাননি। অনেকেই গুরুতর সংক্রমণ, রক্তপাত এবং দীর্ঘস্থায়ী ব্যথায় ভুগেছেন। উল্লেখযোগ্য সংখ্যক মহিলা হস্তক্ষেপের সরাসরি পরিণতিতে মারা যান। অন্যদের পরীক্ষার বিষয় হিসাবে চালিয়ে যাওয়ার জন্য অনুপযুক্ত বিবেচিত হওয়ার পরে নির্মূল করা হয়েছিল। ক্যাম্পের চিকিৎসা নথিতে সম্পাদিত পরীক্ষা, প্রাপ্ত ফলাফল এবং রোগীদের মধ্যে পরিলক্ষিত প্রতিক্রিয়া নথিভুক্ত করা হয়েছিল। এই তথ্যের কিছু অংশ জার্মানির চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে পাঠানো হয়েছিল, যেখানে পূর্ব ইউরোপের দখলকৃত জনসংখ্যার উপর ব্যাপক আকারে নির্বিস্করণ পদ্ধতি প্রয়োগের সম্ভাবনা মূল্যায়ন করা হয়েছিল। আউশউইটসের যৌন সহিংসতা বৃহত্তর নিপীড়ন ব্যবস্থার অংশ ছিল, যেখানে মহিলা বন্দীদের শোষণের বস্তুতে পরিণত করা হয়েছিল। চিকিৎসা কর্মী, ক্যাম্প কর্তৃপক্ষ এবং প্রশাসনিক কাঠামোর অংশগ্রহণ এই অনুশীলনগুলি বাস্তবায়নে নাৎসি শাসনের বিভিন্ন ক্ষেত্রের মধ্যে সমন্বয় প্রমাণ করে। এই আগ্রাসনের শারীরিক ও মনস্তাত্ত্বিক পরিণতি ক্যাম্পের কার্যক্রম চলাকালীন কোনো মনোযোগ বা স্বীকৃতি পায়নি। বেঁচে যাওয়া মহিলা বন্দীরা ব্যারাকের ভিতরে এবং বাইরে উভয় ক্ষেত্রেই কলঙ্কের শিকার হয়েছিলেন, যা তাদের অভিজ্ঞতার কথা ভাগ করে নেওয়ার সম্ভাবনা সীমিত করেছিল। যৌন সহিংসতা এবং নির্বিস্করণ সম্পর্কিত কিছু সাক্ষ্য ক্যাম্প মুক্ত হওয়ার কয়েক দশক পরে নথিভুক্ত করা হয়েছিল। পতিতালয়ের জন্য নির্ধারিত অবকাঠামো আউশউইটসের কার্যক্রমের শেষ সপ্তাহগুলিতে অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার সাথে ভেঙে ফেলা হয়েছিল। ক্যাম্পের কর্মের প্রমাণ লোপাট করার প্রচেষ্টার সময় এই কার্যকলাপ সম্পর্কিত কিছু সরকারি নথি ধ্বংস করা হয়েছিল। শিশুদের উপর নির্মূল এবং পরীক্ষা। আউশউইটস তার কার্যক্রমের প্রথম বছর থেকেই হাজার হাজার শিশুকে গ্রহণ করেছিল। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন দখলকৃত দেশ থেকে সংগঠিত পরিবহনে তাদের পরিবারের সাথে এসেছিল। বেশিরভাগ শিশুকে ন্যাম্পে সরাসরি গ্যাস কক্ষে নির্মূল করার জন্য নির্বাচন করা হয়েছিল, কারণ তাদের জোরপূর্বক শ্রম করতে বা ক্যাম্পে অর্থনৈতিক অবদান রাখতে অক্ষম বলে মনে করা হয়েছিল। বাছাইয়ের সময় ছোট বাচ্চাদের তাদের মায়ের কাছ থেকে আলাদা করা হয়েছিল। কখনো কখনো যে মহিলারা তাদের সন্তানদের সাথে থাকার চেষ্টা করত তাদের গ্যাস কক্ষের জন্য নির্ধারিত দলে অন্তর্ভুক্ত করা হতো। এসএস অফিসাররা মহিলা বন্দীদের বাচ্চাদের হস্তান্তর করার নির্দেশ দিত, এই যুক্তিতে যে তাদের বিশেষ যত্ন শিবিরে স্থানান্তর করা হবে, যদিও আসল গন্তব্য ছিল নির্মূল। কিছু শিশুকে চিকিৎসা পরীক্ষার জন্য সাময়িকভাবে জীবিত রাখা হয়েছিল। যমজ, শারীরিক বিকৃতিযুক্ত শিশু এবং যাদের বিশেষ কেস হিসাবে বিবেচনা করা হতো তাদের জোসেফ মেঙ্গেল এবং অন্যান্য এসএস ডাক্তারদের পরিচালিত গবেষণার জন্য নির্বাচন করা হয়েছিল। এই শিশুদের সম্মতি বা পর্যাপ্ত অ্যানেসেসিয়া ছাড়াই শারীরিক পরিমাপ, রক্ত নেওয়া, অস্ত্রোপচার এবং অন্যান্য আক্রমণাত্মক পরীক্ষার শিকার করা হয়েছিল। রেকর্ড থেকে জানা যায় যে শিশুদের উপর পরীক্ষায় রাসায়নিক পদার্থের ইনজেকশন, অঙ্গচ্ছেদ, ঠান্ডা প্রতিরোধের পরীক্ষা এবং সংক্রামক রোগ সম্পর্কিত গবেষণা অন্তর্ভুক্ত ছিল। অনেক ক্ষেত্রে নির্বাচিত শিশুরা পদ্ধতির সময় মারা গিয়েছিল বা তুলনামূলক পোস্টমর্টেমের জন্য পরীক্ষা শেষ হওয়ার পরে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এই গবেষণার ফলাফল অভ্যন্তরীণ প্রতিবেদনে নথিভুক্ত করা হয়েছিল এবং জার্মানির চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে পাঠানো হয়েছিল। পরীক্ষা ছাড়াও কিছু শিশুকে ক্যাম্পের অভ্যন্তরে হালকা কাজে শ্রমিক হিসাবে নিয়োগ করা হয়েছিল।
এই কার্যকলাপগুলির মধ্যে কানাডা নামে পরিচিত গুদামগুলিতে বাজেয়াপ্ত করা জিনিসপত্রের শ্রেণীবিভাগ, অভ্যন্তরীণ বার্তা পরিবহন এবং নির্ধারিত এলাকা পরিষ্কার করা অন্তর্ভুক্ত ছিল। তবে খাদ্য, স্বাস্থ্যবিধি এবং চিকিৎসা যত্নের অভাব এই কাজগুলিতেও শিশুদের বেঁচে থাকাকে সীমিত করেছিল। যে শিশুদের জীবিত রাখা হয়েছিল তাদের নির্দিষ্ট ব্যারাকে রাখা হয়েছিল, যেখানে তারা প্রাপ্তবয়স্ক এবং অন্যান্য শিশুদের সাথে স্থান ভাগ করে নিত। আশ্রয়ের অভাব, ভিড এবং সংক্রামক রোগ উচ্চ মৃত্যুর হারে অবদান রেখেছিল। অপুষ্টি, নিউমোনিয়া, টাইফয়েড জ্বর এবং অন্যান্য চিকিৎসা না করা রোগে অনেকেই মারা গিয়েছিল। ক্যাম্পটি কিশোর কিশোরীদেরও গ্রহণ করেছিল, মূলত ছেলেদের, যাদের কখনও কখনও কর্মশালা বা খনিতে জোরপূর্বক শ্রমে নিয়োগ করা হয়েছিল। এই যুবকদের তাদের বয়স বিবেচনা না করে প্রাপ্তবয়স্কদের মতো একই শোষণমূলক অবস্থার শিকার করা হয়েছিল। ক্লান্তিকর শারীরিক কাজ এবং কাপো এবং এসএস রক্ষীদের দ্বারা ব্যবহৃত সহিংসতা এই দলের বেঁচে থাকার সম্ভাবনা মারাত্মকভাবে হ্রাস করেছিল। ক্যাম্পের কার্যক্রমের শেষ মাসগুলিতে বেঁচে থাকা বেশ কয়েকজন শিশুকে সাক্ষী নির্মূল করার প্রচেষ্টার অংশ হিসাবে হত্যা করা হয়েছিল। অন্যদের ডেথ মার্চে সরিয়ে নেওয়া হয়েছিল, যেখানে ঠান্ডা, ক্ষুধা এবং পথের সহিংসতার কারণে তাদের মৃত্যু হয়েছিল। 1945 সালে আউশউইৎসের মুক্তি পর্যন্ত কেবলমাত্র একটি সংখ্যালঘু বেঁচে থাকতে পেরেছিল। যে অল্প সংখ্যক শিশু পালাতে বা বেঁচে থাকতে পেরেছিল তাদের সাক্ষ্য ক্যাম্পে তাদের অভিজ্ঞতার বিবরণ দিয়েছে। এই বিবরণগুলিতে জীবনযাত্রার পরিস্থিতি, নির্বাচনের পদ্ধতি, চিকিৎসা পরীক্ষা এবং শিশুদের দ্বারা প্রযোগ করা বেঁচে থাকার কৌশল নথিভুক্ত করা হয়েছে। ভয়, কলঙ্ক বা অভিজ্ঞতার প্রক্রিয়াকরণের অসুবিধার কারণে এই স্মৃতির কিছু অংশ ঘটনার কয়েক দশক পরে সংগ্রহ করা হয়েছিল। আউশবিৎসে শিশুদের নির্মূল নাৎসি শাসন কর্তৃক নিপীড়িত জনগোষ্ঠীর সমগ্র পরিবারের বিরুদ্ধে পরিচালিত ধ্বংসজ্ঞ নীতির নিয়মতান্ত্রিক প্রযোগের প্রতিনিধিত্ব করে। বেশিরভাগ শিশুদের জন্য স্বতন্ত্র রেকর্ডের অভাব শিবিরে সংঘটিত ব্যাপক হত্যাকাণ্ডের বেনামি এবং নির্ব্যক্তিক চরিত্রকে প্রতিফলিত করে। মালপত্র লুটপাট ও মানবদেহের অবশিষ্টাংশের ব্যবহার। আউশউইৎস বন্দীদের জিনিসপত্র বাজেয়াপ্ত করার জন্য একটি সুসংগঠিত ব্যবস্থা তার কার্যক্রমে অন্তর্ভুক্ত করেছিল। আগমনের পর থেকেই নির্বাসিত ব্যক্তিদের তাদের সমস্ত জিনিসপত্র কেড়ে নেওয়া হতো। এই প্রক্রিয়া ট্রেন থেকে নামার সাথে সাথেই শুরু হতো, যেখানে তাদের সুটকেস, গহনা, টাকা, নথি এবং অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র হস্তান্তর করার নির্দেশ দেওয়া হতো। পাহারাদাররা এই জিনিসপত্র বড় পাত্রে সংগ্রহ করত, যা লেবেলযুক্ত করে নির্দিষ্ট গুদামে পরিবহন করা হতো। জিনিসপত্র সংরক্ষণ ও শ্রেণীবদ্ধ করার জন্য তৈরি এই স্থাপনাগুলি কানাডা নামে পরিচিত ছিল। দেশটির সাথে যুক্ত সম্পদের ধারণার কারণে বন্দীদের মধ্যে এই নামটি প্রচলিত হয়েছিল। কানাডা একটি লজিস্টিক কেন্দ্র হিসাবে কাজ করত, যেখানে জিনিসপত্র প্রকার, গুণমান এবং মূল্য অনুসারে সাজানো হতো। এই কাজে নিযুক্ত বন্দীরা পোশাক, জুতা, তৈজসপত্র, ঘড়ি, চশমা, কৃত্রিম অঙ্গ এবং মূল্যবান জিনিসপত্র শ্রেণীবদ্ধ করত। নির্বাচিত জিনিসপত্র মালবাহী ট্রেনে করে জার্মানিতে পাঠানো হতো। এই চালানের কিছু অংশ সরাসরি এসএস সদস্যদের সরবরাহ করত, অন্যরা বাণিজ্যিক চেইনে একত্রিত হতো বা জার্মান বেসামরিক জনগণের মধ্যে বিতরণ করা হতো। ক্যাম্প প্রশাসন চালানের বিস্তারিত রেকর্ড রাখত, যার মধ্যে ইনভেন্টরি এবং প্রতিটি লটের মোট ওজন অন্তর্ভুক্ত ছিল। লুটপাট শুধু বস্তুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। গ্যাস চেম্বারের কার্যক্রমের পর সন্ডার কমান্ডোস মৃতদেহ থেকে সোনার দাঁত, মুকুট, আংটি এবং অন্যান্য মূল্যবান জিনিস বের করত। পুনরুদ্ধার করা সোনা পিণ্ডে গলিয়ে শাসনের অর্থনৈতিক রিজার্ভ বৃদ্ধির জন্য এসএসের কেন্দ্রীয় অফিসে পাঠানো হতো। এই পদ্ধতিটি নির্দিষ্ট নির্দেশাবলী দ্বারা নিয়ন্ত্রিত হতো এবং ধাতুটির সরবরাহ নিশ্চিত করার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্বারা তত্ত্বাবধান করা হতো। দেহ থেকে আহরিত আরেকটি সম্পদ ছিল চুল। গ্যাস চেম্বারে হত্যার পর সন্ডার কমান্ডোস শিকারদের চুল কেটে বস্তায় ভরে রাখত। এই উপাদান জার্মানিতে কারখানাগুলিতে পাঠানো হতো, যেখানে এটি টেক্সটাইল, অন্তরক এবং অন্যান্য শিল্প পণ্য উৎপাদনে ব্যবহৃত হতো। বিদ্যমান নথিপত্র আউশউইৎস প্রশাসন এবং এই উৎপাদনে নিয়োজিত জার্মান সংস্থাগুলির মধ্যে চুক্তি প্রকাশ করে। অর্থোপেডিক প্রোথেসিস, কৃত্রিম অঙ্গ এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জামও উদ্ধার করা হয়েছিল, যা সংগ্রহ করে পুনর্ব্যবহার বা রিসাইক্লিংয়ের জন্য পাঠানো হতো। রেকর্ডগুলিতে প্রাপ্ত পরিমাণ, উপকরণের শ্রেণীবিভাগ এবং চূড়ান্ত প্রাপকদের নথিভুক্ত করা হয়েছিল। পণ্য ও মানবদেহের অবশিষ্টাংশের নিয়মতান্ত্রিক লুটপাট নাৎসি শাসনের অর্থনৈতিক যুক্তির অংশ ছিল, যা শ্রমিক শোষণকে শিকারদের সম্পদের আত্মসাতের সাথে একত্রিত করেছিল। এই প্রক্রিয়াটি একটি সুসংগঠিত আমলাতন্ত্রের মাধ্যমে বাস্তবায়িত হয়েছিল, যার মধ্যে ফর্ম, ইনভেন্টরি এবং মানসম্মত প্রোটোকল ছিল। কানাডায় নিযুক্ত বন্দীরা অন্যান্য দলের তুলনায় কম কঠোর পরিস্থিতিতে কাজ করত।
তবে তারা নিহত ব্যক্তিদের জিনিসপত্রের প্রত্যক্ষ সাক্ষী ছিল এবং কোনো জিনিস আত্মসাৎ করতে ধরা পড়লে মৃত্যুদণ্ডের ধ্রুবক হুমকির সম্মুখীন হতো। কানাডার অস্তিত্ব এবং মানবদেহের অবশিষ্টাংশ ব্যবহারের সাথে সম্পর্কিত কার্যক্রম এই কার্যকলাপের বাইরের বেশিরভাগ বন্দীর কাছে গোপন ছিল। ক্যাম্প প্রশাসন এই কাজগুলি প্রধান এলাকা থেকে দূরে রাখত, প্রবেশাধিকার সীমাবদ্ধ করত এবং এই গুদামগুলির মধ্যে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করত। আউশউইৎসের শেষ সপ্তাহগুলিতে এসএস কর্তৃপক্ষ কানাডার গুদামগুলির আংশিক ধ্বংস এবং লুটপাটের সাথে সম্পর্কিত নথিগুলি সরিয়ে ফেলার নির্দেশ দেয়া। মিত্র বাহিনী যাতে ক্যাম্পে সংঘটিত বাজেয়াপ্তকরণের ব্যাপকতার প্রত্যক্ষ প্রমাণ না পায় সেজন্য কিছু স্থাপনা আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল। কাপোরা, আউশউইৎসের অভ্যন্তরীণ নিপীড়ন কাঠামো। আউশউইৎস একটি শ্রেণীবিন্যাসের মাধ্যমে পরিচালিত হতো যা এসএস কর্মকর্তাদের কর্তৃত্বের সাথে তত্ত্বাবধায়ক হিসাবে নিযুক্ত বন্দীদের অংশগ্রহণকে একত্রিত করেছিল। কাপো নামে পরিচিত এই বন্দীদের তাদের নিজস্ব সঙ্গীদের নিয়ন্ত্রণ করার জন্য ক্যাম্পের জনসংখ্যা থেকে নির্বাচন করা হয়েছিল। কাপোর চিত্রটি এমন একটি কৌশলের অংশ ছিল যা কর্তৃপক্ষকে অল্প সংখ্যক পাহারাদার দিয়ে শৃঙ্খলা বজায় রাখতে সাহায্য করেছিল। কাপোরা নির্দিষ্ট কাজ করত: ব্যারাক পাহারা দেওয়া, শ্রমিক দলকে নেতৃত্ব দেওয়া এবং শাস্তি প্রয়োগ করা। তাদের অনেকেই সাধারণ অপরাধী হিসাবে শ্রেণীবদ্ধ দল থেকে এসেছিল, সবুজ ত্রিভুজ দিয়ে চিহ্নিত, সহিংসতা দিয়ে শৃঙ্খলা প্রয়োগের জন্য তাদের কথিত ইচ্ছার কারণে নির্বাচিত হয়েছিল। এই পদটি তাদের ব্যবস্থার মধ্যে সুযোগ সুবিধা দিত: অতিরিক্ত রেশন, উন্নত আবাসন, কম শারীরিক কাজ এবং শৃঙ্খলা আরোপের জন্য ব্যবহৃত লাঠি বহন করার অনুমতি। কেউ কেউ বাজেয়াপ্ত করা জিনিসপত্র পেত এবং সীমাবদ্ধ এলাকায় বেশি স্বাধীনতা উপভোগ করত। অনেক ক্ষেত্রে কাপোরা তাদের কর্তৃত্ব অন্যদের উপর শারীরিক ও মনস্তাত্ত্বিক সহিংসতা প্রয়োগের জন্য ব্যবহার করত। প্রতিবেদন এবং সাক্ষ্য মারধর, জনসমক্ষে অপমান, বিপজ্জনক কাজে জোরপূর্বক নিযোগ এবং এমনকি গ্যাস চেম্বারে নির্বাচনের ক্ষেত্রে সহযোগিতার নথিভুক্ত করেছে। এই কর্মগুলি সাধারণত এসএস কর্মকর্তাদের প্রতি আনুগত্য প্রমাণ এবং তাদের বিশেষ অবস্থান নিশ্চিত করার প্রয়োজনীয়তা দ্বারা অনুপ্রাণিত হতো। কাপো এবং অন্যান্য বন্দীদের মধ্যে সম্পর্ক ভয় ও অবিশ্বাসের দ্বারা চিহ্নিত ছিল। যদিও কেউ কেউ মাঝে মাঝে কিছু বন্দীর পরিস্থিতি রক্ষা বা উপশম করার জন্য হস্তক্ষেপ করত, তবে ক্যাম্পের কাঠামোর মধ্যে তাদের দমনমূলক ভূমিকার বিপরীতে এই ঘটনাগুলি ব্যতিক্রম ছিল। প্রশাসন তাদের কর্মক্ষমতার পর্যায়ক্রমিক মূল্যায়নের মাধ্যমে তাদের মধ্যে প্রতিযোগিতা উৎসাহিত করত। অকার্যকর বা অবিশ্বস্ত বিবেচিতদের পদচ্যুত করে সাধারণ বন্দীদের মধ্যে ফেরত পাঠানো হতো, যেখানে তারা আগে যে পরিস্থিতি তত্ত্বাবধান করত সেই একই পরিস্থিতির শিকার হতো। এই গতিশীলতা আদেশের কঠোর প্রয়োগ এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণে উৎসাহিত করত। কাপোরা দৈনিক গণনাও করত, যা আপেল নামে পরিচিত। এই অনুষ্ঠানের সময় তারা তাদের দায়িত্বে থাকা বন্দীদের উপস্থিতি যাচাই করত, অনুপস্থিতি রিপোর্ট করত এবং অনিয়মের ক্ষেত্রে সম্মিলিত শাস্তিতে সহযোগিতা করত। উচ্চ মৃত্যুর হার এবং বন্দীদের ধ্রুবক স্থানান্তরের প্রেক্ষাপটে লজিস্টিক নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য তাদের ভূমিকা অপরিহার্য ছিল। কর্মক্ষেত্রে তারা সরাসরি তত্ত্বাবধান করত, উৎপাদন হার আরোপ করত, লক্ষ্যমাত্রা পূরণ নিশ্চিত করত এবং যারা লক্ষ্য অর্জন করতে পারত না তাদের শাস্তি দিত। তাদের উপস্থিতি এসএসকে দৈনন্দিন শৃঙ্খলা অর্পণ করতে এবং সাধারণ কার্যক্রমের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে সাহায্য করেছিল। সাময়িক সুবিধা সত্ত্বেও কাপোদের মর্যাদা এসএসের ইচ্ছার উপর নির্ভরশীল ছিল এবং পূর্ব ছাড়াই প্রত্যাহার করা যেত। কিছুকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বা অন্য ক্যাম্পে স্থানান্তর করা হয়েছিল যখন তারা অকেজো বা অবিশ্বস্ত বিবেচিত হওয়া বন্ধ করে দিয়েছিল। আউশউইৎসের শেষ মাসগুলিতে কিছু কাপোকে অন্যান্য বন্দীদের সাথে সরিয়ে নেওয়ার মিছিলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। মিত্র বাহিনীর আগমনের আগে নাৎসি কর্তৃপক্ষের নির্দেশে প্রমাণ ধ্বংস করার প্রচেষ্টার সময় অন্যদের নির্মূল করা হয়েছিল। কাপোর চিত্রটি প্রতিফলিত করে যে নাৎসি শাসন কিভাবে ক্যাম্পের দমনমূলক ব্যবস্থার মধ্যে নিয়ন্ত্রণ সরঞ্জাম হিসাবে সহযোগিতা এবং অভ্যন্তরীণ বিভাজন ব্যবহার করেছিল। পলায়ন এবং প্রতিশোধ, পিয়েচস্কির ঘটনা। আউশউইৎসে পালানোর যে কোনো চেষ্টা প্রতিরোধ করার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। বিদ্যুতায়িত বেড়া, পর্যবেক্ষণ টাওয়ার এবং সশস্ত্র টহল প্রায় অপ্রবেশ্য নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিল। তবুও কিছু বন্দী পালানোর চেষ্টা করেছিল, চরম ঝুঁকি এবং তাদের ও অন্যান্য বন্দীদের জন্য মারাত্মক শাস্তির সম্মুখীন হয়েও। শিবিরের কার্যক্রম চলাকালীন অসংখ্য এক ও দলগত পালানোর চেষ্টার নথি রয়েছে। কৌশলগুলোর মধ্যে সরবরাহকারী গাড়িতে লুকিয়ে থাকা, অভ্যন্তরীণ প্রাচীর ফুটো করা বা তাৎক্ষণিকভাবে তৈরি টানেল খনন করা অন্তর্ভুক্ত ছিল। কিছু বন্দী চুরি করা ইউনিফর্ম বা বহিরাগত শ্রমিকদের পোশাক পরে নজরদারি এড়ানোর চেষ্টা করেছিল। পার্শ্ববর্তী ভূখণ্ড প্রাকৃতিক এবং কৃত্রিম বাধার সৃষ্টি করেছিল।
যারা বেড়া অতিক্রম করতে পেরেছিল তারা বিস্তৃত খোলা এলাকার মুখোমুখি হয়েছিল, যেখানে লুকানোর জন্য পর্যাপ্ত গাছপালা ছিল না, ফলে তারা টহলদারদের কাছে উন্মুক্ত হয়ে পড়েছিল। এছাড়াও নিকটবর্তী গ্রামগুলি জার্মান পুলিশ এবং স্থানীয় সহযোগীদের দ্বারা নিয়ন্ত্রিত ছিল, যারা কোনো সন্দেহজনক উপস্থিতি সম্পর্কে রিপোর্ট করত। পলায়নের প্রতিশোধের মধ্যে পলাতকের ব্লক বা কর্মদলের উপর আরোপিত সম্মিলিত শাস্তি অন্তর্ভুক্ত ছিল। এই শাস্তিগুলির মধ্যে মারধর, রেশন হ্রাস, কাজের অনুমতি স্থগিত এবং কখনও কখনও জনসমক্ষে মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত ছিল। প্রতিশোধের নীতি ভবিষ্যতের প্রচেষ্টা বন্ধ করা এবং ভয়ের মাধ্যমে নিয়ন্ত্রণ জোরদার করার চেষ্টা করেছিল। ১৯৪২ সালে একটি পলায়নের পর সবচেয়ে পরিচিত সম্মিলিত শাস্তিগুলির মধ্যে একটি ঘটেছিল, যখন ক্যাম্পের কমান্ডার একই ব্লকের ১০ জন বন্দীকে অনাহারে মৃত্যুদণ্ড দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। নির্বাচিতদের খাবার ও জল ছাড়া একটি কক্ষে বন্দী করা হয়েছিল, যেখানে তারা পরবর্তী সপ্তাহগুলিতে ধীরে ধীরে মারা গিয়েছিল। পরিকল্পিত দলবদ্ধ পলায়নের জন্য বন্দীদের মধ্যে সহযোগিতা এবং নজরদারি সময়সূচি এবং পরিধির দুর্বল স্থান সম্পর্কে তথ্যের অ্যাক্সেস প্রয়োজন ছিল। কিছু অভ্যন্তরীণ প্রতিরোধের সদস্যদের দ্বারা সংগঠিত হয়েছিল, যারা পালানোর পরে সমর্থন পাওয়ার জন্য বাইরের নেটওয়ার্কের সাথে যোগাযোগ স্থাপন করেছিল। একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল ১৯৪২ সালে কাজিমিয়েজ পিয়েখোভস্কি এবং তার ৩ সহযোগীর পলায়ন। এই দলটি এসএস ইউনিফর্ম, অস্ত্র এবং একটি সরকারি গাড়ি চুরি করতে সক্ষম হয়েছিল, যার সাহায্যে তারা চেকপয়েন্ট পার হয়ে শিবির থেকে পালাতে পেরেছিল। তাদের এই পলায়ন সফল হয়েছিল এবং আউশবিৎসের অভ্যন্তরে সংগঠিত প্রতিরোধ আন্দোলনের একটি প্রতীকী ঘটনায় পরিণত হয়েছিল। সব চেষ্টা সফল হয়নি। বর্ধিত নজরদারি এবং ভূখণ্ডের কঠিন অবস্থার কারণে অনেক বন্দী পালানোর কিছুক্ষণ পরেই ধরা পড়েছিল। ধরা পড়া বন্দীদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন করা হয়েছিল এবং অন্যদের জন্য সতর্কতা হিসাবে জনসমক্ষে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। কখনও কখনও তাদের দেহ ক্যাম্পের প্রবেশদ্বারে ফেলে রাখা হতো। ঐতিহাসিক রেকর্ড থেকে জানা যায় যে কেবলমাত্র অল্প সংখ্যক বন্দী চূড়ান্তভাবে পালাতে এবং পালানোর পরে বেঁচে থাকতে পেরেছিল। এই বেশিরভাগ ক্ষেত্রে সতর্ক পরিকল্পনা, অভ্যন্তরীণ সহযোগিতা এবং বাইরের সাহায্য একত্রিত হয়েছিল। এই বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য পরবর্তীতে ক্যাম্পের পরিস্থিতি এবং নাৎসি কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত অনুশীলনগুলি নথিভুক্ত করতে সাহায্য করেছিল। পলায়নের প্রচেষ্টা এবং প্রতিশোধের অস্তিত্ব এমন একটি পরিবেশে গোপন নেটওয়ার্ক এবং বিদ্রোহের কাজগুলির উপস্থিতি প্রতিফলিত করে যা যেকোনো প্রতিরোধ নির্মূল করার জন্য ডিজাইন করা হয়েছিল। এই কর্মগুলি আউশউইৎসের অভ্যন্তরীণ গতিবিধির অংশ ছিল, যেখানে চরম পরিস্থিতি এবং ধ্রুবক হুমকির মধ্যেও স্বাধীনতার আশা টিকে ছিল। প্রমাণের ধ্বংস এবং চূড়ান্ত অপসারণ। যখন লাল ফৌজ আউশউইৎসের কাছে আসছিল, তখন নাৎসি কর্তৃপক্ষ ক্যাম্পে সংঘটিত কার্যকলাপের প্রমাণ লোপাট করার জন্য একটি পরিকল্পনা শুরু করে। এই প্রক্রিয়া ১৯৪৪ সালের শেষ ত্রৈমাসিকে শুরু হয়েছিল এবং ১৯৪৫ সালের প্রথম সপ্তাহগুলিতে তীব্র হয়েছিল। এসএসের কেন্দ্রীয় দপ্তর থেকে আদেশ এসেছিল এবং ক্যাম্পের কর্মীরা তা কার্যকর করেছিল। প্রথম পদক্ষেপগুলির মধ্যে একটি ছিল গ্যাস কক্ষ এবং শ্মশান ভেঙে ফেলা। বিরকেনাউয়ের প্রধান স্থাপনা, যেখানে গণহত্যার কার্যক্রম চলত, বিস্ফোরক দিয়ে ধ্বংস করা হয়েছিল। ভবনের ধ্বংসাবশেষ শনাক্তকরণ কঠিন করার জন্য মাটিচাপা দেওয়া হয়েছিল বা ছড়িয়ে দেওয়া হয়েছিল। ক্ষতিগ্রস্ত এলাকাগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল, শিবিরে থাকা বন্দীদের প্রবেশাধিকার ছিল না। একই সময়ে পরিবহন, বাছাই, প্রাণদণ্ড এবং অর্থনৈতিক কার্যকলাপের নথিভুক্ত প্রশাসনিক কাগজপত্র পোড়ানোর নির্দেশ দেওয়া হয়েছিল। আর্কাইভগুলি তাৎক্ষণিকভাবে তৈরি চুল্লিতে পড়ানো হয়েছিল বা খোলা মাঠে ধ্বংস করা হয়েছিল। এসএস কর্মকর্তাদের তত্ত্বাবধানে সরাসরি অফিসে কিছু নথি সরিয়ে ফেলা হয়েছিল। প্রমাণ ধ্বংসের মধ্যে গণকবরে সমাহিত মৃতদেহ উত্তোলন এবং পোড়ানো অন্তর্ভুক্ত ছিল। সন্দেহমান্য দলগুলিকে দেহগুলি কবর থেকে তুলে বড় অগ্নিকুণ্ডে স্থানান্তর করতে বাধ্য করা হয়েছিল, যা খোলা মাঠে পোড়ানোর জন্য তৈরি করা হয়েছিল। পরবর্তীতে এই বন্দীদের প্রাণদণ্ড দেওয়া হয়েছিল যাতে কার্যকলাপের কোনো প্রত্যক্ষদর্শী না থাকে। ধ্বংসের প্রক্রিয়া কানাডা নামে পরিচিত গুদামগুলিতেও বিস্তৃত ছিল। লুণ্ঠিত পণ্যের কিছু অংশ ট্রেনে করে জার্মানিতে সরিয়ে নেওয়া হয়েছিল, বাকিগুলো পুড়িয়ে ফেলা হয়েছিল বা মাটিচাপা দেওয়া হয়েছিল। এই কার্যক্রমে ব্যবহৃত ভবনগুলি সরিয়ে নেওয়ার আগে আংশিকভাবে পুড়িয়ে দেওয়া হয়েছিল বা ভেঙে ফেলা হয়েছিল। একই সাথে কর্তৃপক্ষ শিবিরে থাকা বন্দীদের জোরপূর্বক স্থানান্তরের ব্যবস্থা করেছিল। ১৯৪৫ সালের জানুয়ারি মাসে প্রায় ৫৬,০০০ মানুষকে পায়ে হেঁটে জার্মান ভূখণ্ডে অবস্থিত অন্যান্য শিবিরে যেতে বাধ্য করা হয়েছিল। পরবর্তীতে মৃত্যুযাত্রা নামে পরিচিত এই মিছিলগুলি চরম পরিস্থিতিতে অনুষ্ঠিত হয়েছিল, পর্যাপ্ত খাদ্য ছাড়া,
চিকিৎসা সেবা ছাড়া এবং পাহারাদারদের সশস্ত্র তত্ত্বাবধানে। পথে যে বন্দীরা চলতে পারত না তাদের প্রাণদণ্ড দেওয়া হয়েছিল। পথ যত দীর্ঘ হচ্ছিল, ক্লান্তি, ক্ষুধা এবং রোগে মৃত্যুর সংখ্যা তত বাড়ছিল। স্থানান্তরিত বন্দীদের মধ্যে কেবল একটি অংশই মাউথহাউজেন, ডাখাউ এবং বুখেনভাল্ডে তাদের চূড়ান্ত গন্তব্যে পৌঁছাতে পেরেছিল। স্থানান্তরের পর আউশভিৎস কার্যত খালি হয়ে গিয়েছিল। অসুস্থ বা দুর্বল বন্দীদের একটি ছোট দলকে প্রধান শিবির এবং বিরকেনাউয়ের কিছু এলাকায় ফেলে রাখা হয়েছিল। 1945 সালের 27 জানুয়ারি তারিখে সোভিয়েত সৈন্যরা এই বেঁচে যাওয়া ব্যক্তিদের মুক্তি দেয়। সেই সময়ে স্থাপনাগুলি বেশিরভাগই ধ্বংস বা অকার্যকর অবস্থায় ছিল। আউশউইৎসে সংঘটিত কার্যকলাপের শারীরিক ও নথিগত প্রমাণ লোপাট করার পদক্ষেপগুলি নাৎসি শাসন কর্তৃক পরিচালিত অন্যান্য ক্যাম্পেও প্রয়োগ করা একটি কৌশলের অংশ ছিল। তবে আউশউইৎসে যা ঘটেছিল তার ব্যাপকতা ধ্বংসের প্রচেষ্টা সত্ত্বেও বাস্তব প্রমাণ, সাক্ষ্য এবং আংশিক রেকর্ডগুলিকে টিকে থাকতে দিয়েছিল, যা বাস্তবায়িত অনুশীলনগুলি নথিভুক্ত করেছিল। মুক্তি ও বিচার, রুডলফ হস এবং ক্রাকো। 1945 সালের 27 জানুয়ারি তারিখে লাল ফৌজের সৈন্যরা আউশউইৎসের স্থাপনায় প্রবেশ করে। নাৎসি বাহিনীর পশ্চাদপসরণে ক্যাম্পটি আংশিকভাবে ধ্বংস এবং খালি হয়ে গিয়েছিল। মুক্তির সময় সোভিয়েত সৈন্যরা প্রায় 7,000 বন্দী খুঁজে পায়, যাদের অধিকাংশই অসুস্থ, দুর্বল এবং চলাচল করতে অক্ষম ছিল। এই বন্দীদের কয়েকদিন আগে নাৎসি কর্তৃপক্ষ কর্তৃক সংগঠিত জোরপূর্বক অপসারণের পর ফেলে রাখা হয়েছিল। সোভিয়েত সামরিক বাহিনী ব্যারাক, গুদাম এবং ভেঙে ফেলা কাঠামো সহ স্থানের পরিস্থিতি নথিভুক্ত করেছিল। ক্যাম্পের প্রবেশের পর প্রথম দিনগুলিতে তোলা ছবিগুলি পরবর্তীতে দায়ীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় প্রমাণ হিসাবে ব্যবহৃত হয়েছিল। পাওয়া স্থাপনাগুলির মধ্যে গ্যাস চেম্বার এবং শ্মশানের ধ্বংসাবশেষ, সেই সাথে গুদামে জমা হওয়া জিনিসপত্র যা ধ্বংস করা হয়নি, অন্তর্ভুক্ত ছিল। মুক্তির পর সোভিয়েত কর্তৃপক্ষ বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা ও অপসারণের ব্যবস্থা করে। মুক্তিপ্রাপ্তদের কিছু অংশ চিকিৎসার জন্য অস্থায়ী হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল। অন্যরা ন্যূনতম স্বাস্থ্য পুনরুদ্ধার করার পরে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছিল। পরিসংখ্যানে দেখা গেছে যে আউশউইৎসে নির্বাসিত ব্যক্তিদের মধ্যে কেবল একটি ক্ষুদ্র ভগ্নাংশ সেই সময় পর্যন্ত বেঁচে থাকতে পেরেছিল। পরবর্তী মাসগুলিতে সোভিয়েত এবং পুলিশ তদন্তকারীরা ক্যাম্পের স্থাপনা পরিদর্শন করেন। এই তদন্তগুলি নথি, বস্তু এবং সাক্ষ্য সংগ্রহ করতে সাহায্য করেছিল, যা আউশউইৎসে সংঘটিত কার্যকলাপের ব্যাপকতা প্রতিষ্ঠা করতে সাহায্য করেছিল। এই উপাদানের কিছু অংশ 1945 সালে শুরু হওয়া নুরেমবার্গ বিচারে প্রমাণ হিসাবে উপস্থাপন করা হয়েছিল। আউশউইৎসে নিযুক্ত বেশ কয়েকজন এসএস অফিসারকে নুরেমবার্গ পরবর্তী বিচারে বিচার করা হয়েছিল। তাদের মধ্যে 1943 সাল পর্যন্ত ক্যাম্পের কমান্ডার রুডলফ হস উল্লেখযোগ্য ছিলেন। হস 1946 সালে ধরা পড়েন এবং পোল্যান্ডে তার বিচার হয়। তার বিচারে তিনি নিধন কার্যক্রম সংগঠিত করার ক্ষেত্রে তার জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন। তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং 1947 সালে ক্যাম্পের আশেপাশে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অন্যান্য কর্মকর্তা ও কর্মীদের ক্রাকোতে 1947 থেকে 1948 সালের মধ্যে অনুষ্ঠিত আউশউইৎস বিচারে বিচার করা হয়েছিল। এই বিচার চলাকালীন 40 জনকে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। রায়ের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড এবং কয়েক বছরের কারাদণ্ড অন্তর্ভুক্ত ছিল। নাৎসি শাসন কর্তৃক সংঘটিত অপরাধের বাস্তব প্রমাণ হিসাবে আউশউইৎস সংরক্ষণ করা হয়েছিল। 1947 সালে পোলিশ সরকার ক্যাম্পের স্থানে আউশউইৎস-বিরকেনাউ রাষ্ট্রীয় জাদুঘর প্রতিষ্ঠা করে। অবশিষ্ট স্থাপনাগুলি সংরক্ষণ করা, বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য সংগ্রহ করা এবং যা ঘটেছিল তার ঐতিহাসিক গবেষণা প্রচার করাই ছিল এই প্রতিষ্ঠানের লক্ষ্য। প্রতিষ্ঠার পর থেকে জাদুঘরটি বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ দর্শক পেয়েছে। ব্যারাক, বেড়া, ওয়াচটাওয়ার এবং গ্যাস চেম্বারের ধ্বংসাবশেষ সংরক্ষণের ফলে সংঘটিত ঘটনার একটি বাস্তব স্মৃতি বজায় রাখা সম্ভব হয়েছে। উদ্ধার করা কিছু জিনিসপত্র, যেমন জুতা, সুটকেস, তৈজসপত্র এবং নথি, ঐতিহাসিক ব্যাখ্যার জন্য নিবেদিত কক্ষগুলিতে প্রদর্শিত হয়। 1979 সালে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা আউশউইৎস-বিরকেনাউকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে। এই পদবি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সংঘটিত অপরাধের সাক্ষ্য হিসাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণের স্থান হিসাবে সাইটের ঐতিহাসিক মূল্যকে স্বীকৃতি দিয়েছে। আউশউইৎস ঐতিহাসিক গবেষণা, ফরেনসিক তদন্ত এবং সাক্ষ্য সংগ্রহের বিষয়বস্তু হিসাবে অব্যাহত রয়েছে। জমা হওয়া নথিপত্র ক্যাম্পের কার্যকরী কাঠামো, অভ্যন্তরীণ গতিবিধি এবং জড়িত ব্যক্তিদের স্বতন্ত্র দায়িত্ব পুনর্গঠন করতে সাহায্য করেছে।
স্থানটি স্মৃতিসৌধ জাদুঘর হিসাবে খোলা রয়েছে, যার উদ্দেশ্য প্রমাণ সংরক্ষণ করা এবং ক্যাম্পে সংঘটিত কার্যকলাপ সম্পর্কিত ঐতিহাসিক রেকর্ডগুলিতে প্রবেশাধিকার সহজ করা। আউশউইটস কেবল একটি সহন শিবির এবং নিধন শিবির ছিল না। এটি একটি সুপরিকল্পিত যন্ত্রের কেন্দ্র ছিল, যা সতর্কতার সাথে সংগঠিত দক্ষতার সাথে মানুষের জীবন ছিনিয়ে নেওয়া, শোষণ করা এবং নির্মূল করার জন্য তৈরি করা হয়েছিল। 1945 সালের 27 জানুয়ারি তারিখে শিবিরের মুক্তি বিশ্বে সংঘটিত অপরাধের ব্যাপকতা উন্মোচিত করেছিল এবং নাৎসি শাসন কর্তৃক বাস্তবায়িত নিয়মতান্ত্রিক ভয়ের অকাট্য প্রমাণ রেখে গিয়েছিল। মুক্তির পর তোলা ছবি, বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য এবং উদ্ধার করা নথি সেখানে যা ঘটেছিল তার বিবরণ তৈরি করেছে। আউশউইটস কেবল শিকারদের কষ্টের প্রতীকই নয়, আদর্শিক নিপীড়নের অধীনে মানুষের কষ্ট দেওয়ার ক্ষমতারও প্রতীক হয়ে উঠেছে। সংরক্ষিত প্রতিটি ব্যারাক, প্রতিটি প্রাচীর, স্মৃতিসৌধ জাদুঘরে একত্রিত প্রতিটি বস্তু নির্বাসিত, শোষিত এবং নিহতদের স্মৃতি ধারণ করে। আউশউইটস একটি সতর্কতা হিসাবে দাঁড়িয়ে আছে। এর ইতিহাস কেবল অতীতের ক্রনিকল নয়, বর্তমান এবং ভবিষ্যতের প্রতি আহ্বান। ক্যাম্পের ধ্বংসাবশেষ অসহিষ্ণুতা, ধর্মান্ধতা এবং অমানবিকতার চরম পরিণতি প্রকাশ করে। এর অস্তিত্ব বর্তমান প্রজন্মকে মানবাধিকারের মূল্য এবং যেকোনো প্রকার বৈষম্যের বিরুদ্ধে মৌলিক অধিকার রক্ষার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তা করতে উৎসাহিত করে। যুদ্ধের পর তদন্ত, বিচার এবং প্রমাণ সংগ্রহের মাধ্যমে দায়বদ্ধতা প্রতিষ্ঠা করা এবং কিছু অপরাধীকে বিচার করা সম্ভব হয়েছিল। তবে ক্ষতগুলি এমন চিহ্ন রেখে গেছে যা আইনি রায়কে ছাড়িয়ে গেছে। 1979 সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকায় আউশউইটস বিরকেনাও অন্তর্ভুক্ত করা যৌথ স্মৃতি এবং সর্বজনীন প্রতিফলনের স্থান হিসাবে এর মূল্য পুনর্ব্যক্ত করেছে। এর জমিতে প্রতিষ্ঠিত জাদুঘর প্রতি বছর লক্ষ লক্ষ দর্শককে স্বাগত জানায়, যারা গ্যাস চেম্বার, ব্যারাক, ওয়াচটাওয়ার এবং গুদামগুলির ধ্বংসাবশেষ ঘুরে দেখেন যেখানে শিকারদের জিনিসপত্র জমা করা হতো। সেই স্থানে প্রতিটি পদক্ষেপ স্মৃতির প্রতি প্রতিশ্রুতি, যা কেবল যা ঘটেছিল তা নয়, কেন ঘটেছিল তা স্মরণ করার আমন্ত্রণ। আউশউইটস একটি জীবন্ত সাক্ষ্য হিসাবে রয়ে গেছে। এর ইতিহাস শেখানো, অস্বস্তি সৃষ্টি করা এবং সতর্ক করা অব্যাহত রেখেছে। আউশউইটসকে স্মরণ করা কেবল শিকারদের প্রতি শ্রদ্ধার কাজ নয়, এটি মানবতার প্রতি একটি নৈতিক দায়িত্ব। কারণ যতক্ষণ স্মৃতি থাকবে, ততক্ষণ অতীতের ভুলগুলি পুনরাবৃত্তি হবে না, সেই আশা টিকে থাকবে। এবং সেই স্মৃতির মধ্যেই এমন একটি ভবিষ্যৎ গড়ার শক্তি নিহিত রয়েছে যেখানে আর কখনো আউশউইটসের মতো কিছু সম্ভব হবে না।